ভিতরে আত্মা বা সোল, একটা বাক্যের ভিতরে কিন্তু আত্মা হিসাবে বিবেচনা করা হয় ভার্বকে। যেমন সাবজেক্ট ছাড়া কিন্তু অনেক সময় বাক্য হতে পারে, আমরা দেখেছি অবজেক্ট ছাড়া বাক্য করা যায়, কিন্তু সাবজেক্ট ছাড়া কখনো, সরি, ভার্ব ছাড়া কখনো বাক্য তৈরি করা যায় না। ভার্ব ইজ কল্ড দ্য রুট অফ এ সেন্টেন্স। একটা বাক্যের প্রাণ হচ্ছে ভার্ব, আর এই ভাষাটার প্রাণ হচ্ছে টেন্স। টেন্স ইজ কল্ড দ্য সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ভার্ব ইজ কল্ড দ্য সোল অফ এ সেন্টেন্স। আমরা প্রথমেই ভার্বটা একটু দেখবো। ভার্ব মানে হচ্ছে ক্রিয়া। এখানে ভার্বের তিনটা করে ফর্ম দিয়েছি। আমি আরো একটা ভালো সহজ ফর্ম দেখাই, জাস্ট ওয়েট, ওয়েট এ বিট। কনজুগেশন অফ ভার্ব। আচ্ছা, এই জায়গাটা আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি যে ভার্ব ফর্মটা ঠিক কিভাবে কাজ করে। স্ক্রিনটা মনে হয় দেখা যাচ্ছে অবশ্যই। এখানে আমি কয়েকটা ভার্ব ফর্ম দিয়েছি। গো, গো মানে হচ্ছে যাওয়া। এই গোটা আমরা কেন শিখবো, গোটা এর ব্যবহারটা কি, এটা দিয়ে যদি বাক্য করতে চাই, যেমন আমি যাই, তখন হবে আই গো। কিন্তু এটাকে যদি বলি আমি গিয়েছিলাম, আমি বাজারে গিয়েছিলাম, আমি বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, আমি অফিসে গিয়েছিলাম, তখন আমি কিন্তু এই গো ভার্বটাকে আর ব্যবহার করতে পারবো না। তখন গো ভার্বের ভি টু আমাকে জানতে হবে, ভার্ব টু, যেটাকে বলা হচ্ছে পাস্ট সিম্পল ফর্ম। ভার্বের তিনটা করে ফর্ম হয়, বেস ফর্ম, পাস্ট সিম্পল, পাস্ট পার্টিসিপল। তো এটাকে বলা হয় ভি ওয়ান, এটাকে মাঝের সারিকে বলা হয় ভি টু, আর তৃতীয় সারিকে বলা হচ্ছে ভি থ্রি। গো, ওয়েন্ট, গন; ডু, ডিড, ডান; ইট, এট, ইটেন; রাইট, রোট, রিটেন। এই রিটেন কখন কাজে লাগবে? রিটেন মানে হচ্ছে লেখা হয়েছে। বলা হচ্ছে আমি একটা চিঠি লিখেছি, মানে একটা চিঠি লেখা হয়ে গেছে। তখন বাক্যটা হবে আই হ্যাভ রিটেন আ লেটার। আই হ্যাভ রিটেন। তখন কিন্তু রাইট বা রোট আমাদেরকে কাজে লাগবে না, তখন রিটেন ব্যবহার করতে হবে। তো প্রথমেই ভাষাটা শিখতে গেলে আমাদেরকে এই ভার্ব ফর্মের সঙ্গে, কনজুগেশন অফ ভার্ব, এইটার সঙ্গে পরিচিত হতে হবে। আমাদের মিনিমাম প্রায় 1 থেকে 150, 200 বা যত আপনি পারেন আপনার সামর্থ্য অনুসারে ভার্ব ফর্ম গুলো মুখস্থ করতে হবে। কারণ যে কোনো জায়গায় কাজ করতে গেলে আগে কাজের উপকরণগুলো আমাদেরকে গুছিয়ে নিতে হয়। একটা অফিসে বসতে গেলে ল্যাপটপ, আমাদের ডেস্ক, চেয়ার, হ্যাঁ, তারপর মার্কার, আরো অনেক কাগজপত্র ইত্যাদি ইত্যাদি লাগে। রান্না করতে গেলে, যেমন আমরা তরকারি রান্না করতে গেলে সেই তরকারির আমার উপাদানটা লাগবে, কি দিয়ে রান্না করব, অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস লাগবে। ভাষাটা শিখতে গেলেও আমাকে আগে উপকরণ গুছিয়ে নিতে হবে। উপকরণ কি কি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, এইগুলা হচ্ছে উপকরণ। এইগুলা দেখে আমরা কিন্তু বাক্য তৈরি করতে পারবো। দেখেন এই জায়গাটাতে আমি একটা বাক্য তৈরি করে দেখাই। প্রথমে একটা সাবজেক্ট নিয়েছি হচ্ছে আই। আমি প্রথমে একটা সাবজেক্ট নিলাম, এটা হচ্ছে আই। আই মানে হচ্ছে আমি। আই শব্দের অর্থ কি হবে? আমি। তো এই সাবজেক্টের পরে সাধারণত ইংরেজিতে ভার্ব বসাতে হয়। যদি বলা হয় আমি খাই, আই ইট, কি হবে? আই ইট। আমি খাই। তারপর যদি বলা হয় আমি যাই, তখন এই আইটা ঠিক থাকবে, আই এর পর ইট না দিয়ে দিব আই গো, আমি যাই। দেখেন কত সহজে ইংরেজি শেখা যায়। ভাষাটা খুবই সহজ, কিন্তু আমরা ছোটবেলা থেকে, আমাদের দেশে দেখবেন ক্লাস ওয়ানে কিন্তু বাচ্চাদেরকে ইংরেজি বই দেওয়া হয়, 1, 2, 3, এখানে তিনটা বই থাকে। বাংলা, ইংরেজি, অঙ্ক। আমাদের মাস্টার্স পর্যন্ত কেউ যদি সিম্পল ডিগ্রিও পড়ে তারও কিন্তু ইংলিশ কম্পালসারি 200 মার্কসের থাকে। তো আমরা এত কিছু শিখেও ইংরেজিতে কথা বলতে পারি না। হোয়াটস দ্য মেইন রিজন? এর কারণটা কি? মেইন রিজন, উই হ্যাভ নো প্র্যাকটিস। আমাদের কিন্তু কোনো প্র্যাকটিস নাই, এবং আমরা ছোটবেলা থেকে এই ভাষাটা কোনো গোছানো পদ্ধতিতে শিখতে পারি না। আমরা শুধু সারা জীবন রুলের ভিতরে সীমাবদ্ধ রয়েছি। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, হ্যাঁ, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের পর আইএনজি প্লাস অবজেক্ট, এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। আসলে রুল শিখতে শিখতে কখনো আমরা কথা বলাটা শিখতে শিখতে পারিনি। যেমন দেখেন, এই যে বললাম আই ইট, আমি খাই; আমি যাই, তখন কি হবে? আই গো। তখন কি হবে? আই গো, আমি যাই। এটাকে যদি বলা হয় আমি খেলি, তখন হবে আই প্লে। আই প্লে, আমি খেলি। হ্যাঁ, যদি বলা হয় আমি দেখি, আই সি। আমি লিখি, আই রাইট। এটাকে যদি বলি তুমি লেখো, তখন কি হবে? ইউ রাইট। ইউ রাইট। আমি সাবজেক্টের পরে শুধু কিন্তু ভার্ব চেঞ্জ করতেছি।
ভাষাটা শিখতে গেলে আমাদেরকে সাবজেক্ট প্রথমে কয়েকটা মুখস্থ করতে হবে। আই মানে আমি, ইউ মানে তুমি, হি মানে সে, কারোর নাম হতে পারে। হ্যাঁ, কোনো সাবজেক্ট যদি না থাকে সেখানে কি আনতে হয়, কোনো সাবজেক্ট যদি খুঁজে না পাওয়া যায় সেখানে আমরা ইন্ট্রোডাক্টরি ইট অথবা দেয়ার ব্যবহার করতে পারি। আমাদের গ্রামে একটি মন্দির আছে, আমাদের গ্রামে একটি নদী আছে, এখানে কোনো সাবজেক্ট না, নদী বা মন্দির কিন্তু কোনো সাবজেক্ট না। হ্যাঁ, এগুলো আমি দেখাবো ধীরে ধীরে। তো আমি প্রথম পর্যায়ে কোথায় ছিলাম, আমাদেরকে এই ভার্ব ফর্ম গুলো মুখস্থ করতে হবে। কয়েকটা ভার্ব একটু কাইন্ডলি কি পড়া যাবে, এটা পড়েন তো। গো, ওয়েন্ট, গন, ডু, ডিড, ডান, ইট, এট, ইটেন। হুম, Write, wrote, written, speak, spoken, take, taken, see, saw, seen, make, made, made, have, had, drink, drunk, drunk, give, gave, given, know, knew, known, began, began, did, drive, drove, driven. ইয়েস, ড্রাইভেন না, এটা উচ্চারণ করব ড্রিভেন। ড্রিভেন, হ্যাঁ। এটা দেখবেন আমি অ্যাকসেন্ট যখন শিখাবো, আমেরিকাতে দেখবেন আমরা যখন ওরা কথা বলে, খোদ নেটিভ স্পিকার যারা আমেরিকান সাদা চামড়ার, ওরা কথা বললে আমরা বাঙালিরা তেমন বুঝতে পারি না। এর কিছু কারণ রয়েছে। কারণ হচ্ছে, মেইন কারণ, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা খুব ফাস্ট ল্যাঙ্গুয়েজ। ওরা দেখবেন ওদের ওয়ার্ড গুলা খুব দ্রুত ডেলিভারি দেয়। আমি যেমন খুব ধীরে ধীরে বলছি, স্লোলি। আমি ভাত খাবো, ভাত খাওয়ার পর আমি স্কুলে যাব। এই যে আমি দুইটা সেন্টেন্স বললাম ধীরে ধীরে, স্লোলি, ইংরেজরা কিন্তু এভাবে কথা বলেন, ওরা খুব দ্রুত ডেলিভারি দেয় ওয়ার্ড গুলা, সেন্টেন্স গুলা। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমাদের কথা বলার ভিতরে আর ওদের কথা বলার ভিতরে ওয়ার্ডের উচ্চারণে অনেক পার্থক্য থাকে। যেমন আমরা বলি আই লাইক ভেজিটেবল, আমরা বাংলাদেশিরা, ইন্ডিয়ান বা এশিয়ান ইংলিশে বলি ভেজিটেবল। আসলে এটা ভেজিটেবল না, এটা উচ্চারণ হবে ভেজিটেবল। ভেজিটেবল বা ভেজিটেবল, ভেজিটেবল। হ্যাঁ, ওরা যখন কথা বলে তখন দেখবেন এইভাবে উচ্চারণ করে। আমরা অনেক সময় বলি না যে আমি রেস্টুরেন্টে খেতে যাচ্ছি বা আমি রেস্টুরেন্টে খেতে চাই, এটা নেটিভ স্পিকার যে আমেরিকান যে, সে বলবে হচ্ছে রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট না, আই এম গোয়িং টু রেস্টুরেন্ট। হ্যাঁ, এইভাবে কিন্তু ওরা কিছু শব্দ বলে, যার কারণে আমাদের কাছে এটা কঠিন মনে হয়। আসলে বিষয় সত্য কিনা বলবেন, দেখবেন ওরা কিন্তু খুব দ্রুত ডেলিভারি দেয় শব্দগুলা, ওয়ার্ড গুলা, এই জন্য কিন্তু আমরা বুঝতে পারি না। তো আমি অ্যাকসেন্টটাও আপনাদেরকে শিখাবো, ব্রিটিশ অ্যাকসেন্ট এবং আমেরিকান অ্যাকসেন্ট, এটা কিন্তু আমরা দেখবো। এখানে আমি একটু সামান্য আজকে দেখাই, এগুলা ধীরে ধীরে খুব ডিপলি আমি দেখাবো। 2 থেকে 3 মাসের ভিতরে আশা করি আমরা ফ্লুয়েন্ট স্পিকার হতে পারবো। এই যে দেখেন, এখানে টাং টুইস্টার প্র্যাকটিস করতে হয়। তো তার আগে আমাদের এই শব্দগুলো, আমরা যেমন এবিসিডি সারা জীবন পড়ে এসেছি, হ্যাঁ, এ থেকে জেড পর্যন্ত 26টি লেটার, কিন্তু আমরা আমাদের ছেলে মেয়েদেরকে সারা জীবন ভুল শিখিয়েছি। এখন অনলাইনে অনেক ছেলে মেয়ে পড়ানো হয়, পড়াই। তো অনেকে যখন এই সঠিকটা বলি, তখন ওই ভুল শিখতে শিখতে এই সঠিকটাকেও তারা ভুল মনে করে। যেমন দেখেন, আমরা বলি এ, আসলে এ উচ্চারণ হবে না, এটা হবে এই, এই। হ্যাঁ, এই, বি, সি। তো অনেকগুলো সব ঠিক আছে, কিন্তু 9টা লেটার বা বর্ণকে একটু ভিন্নভাবে উচ্চারণ করতে হবে। যেমন দেখেন এই, এটাকে আমরা বলবো এই, এই। আমার সঙ্গে একটু বলবেন মনে মনে, আমরা যে কে জ বলি, এটা হবে যেই। হ্যাঁ, যেমন জে এ আই এল, আমরা জেলখানা বলি না, এটা হবে জেইল, জেইল। হ্যাঁ, রেইল, আমরা রেল বলি, রেলগাড়ি। নো, রেইল হবে রেইল ওয়ে, অর্থাৎ রেলপথ। তারপর দেখেন, কে কে আমরা খ বলবো অথবা খেই বলতে পারি। আমরা কিন্তু ও বলি, নো, এটা হবে ও, ও। হম, যে 9টা লেটার বেশি প্রয়োজন, পি। আমরা ইংলিশে যত জায়গায় পি দিয়ে কোনো ওয়ার্ড থাকবে আমরা ফি বলবো, ফি, ফি। আমরা পেন বলি, দিস ইজ আ পেন, দিস ইজ আ পেন। নো, এটা হচ্ছে ভুল উচ্চারণ, দিস ইজ আ ফেন, দিস ইজ আ ফেন, ফেন। হম, এটা একটু মনে রাখবেন প্লিজ। তারপর একটা রয়েছে কিউ, আমরা কিন্তু যত জায়গায়, যেখানে যতবার সামনে আসবে সি, কে, কিউ, এই তিনটাকে আমরা খ উচ্চারণ করব, কিউ। কুইন, কুইন, কাইট, কিউট, কিউট। হ্যাঁ, আমরা বলি না কিউট, দ্য গার্ল ইজ ভেরি কিউট, এটা বলতে হবে কিউট, কিউট। আমরা আ উচ্চারণ করে থাকি, আর কে আমরা র বলি, যেমন ফাদার, দিস ইজ মাই ফাদার, হি ইজ মাই ফাদার। নো, ব্রিটিশ অ্যাকসেন্টে কিন্তু এটা, ব্রিটিশরা বেশিরভাগ জায়গায় আর এর উচ্চারণ করে না, হি ইজ মাই ফাদার, হি ইজ মাই ফাদার। এটা ব্রিটিশ অ্যাকসেন্ট, আমেরিকান অ্যাকসেন্ট, দুইটাই দেখাবো। এরপর আমরা টি, যত জায়গায় টি থাকবে মনে রাখবেন, ইংলিশ লেটার টি, এই টি কে আমরা ঠ বলবো, টি, টি, টি। হ্যাঁ, হোয়াট টাইম ইজ ইট, আমরা বাঙালিরা বলি হোয়াট টাইম ইজ ইট, নো, হোয়াট টাইম, টাইম প্লিজ,
টাইম প্লিজ। দেখবেন আমেরিকানরা, যেহেতু আপনি আমেরিকাতে রয়েছেন, আপনাদের জন্য ভাষাটা শেখা খুবই সহজ হবে, কারণ আপনি বাসা থেকে বের হলেই আপনি সুপার শপে যাচ্ছেন, শপিং মলে যাচ্ছেন, অফিসে যাচ্ছেন, সর্বদা কিন্তু তাদের সঙ্গে আমাদেরকে কমিউনিকেট করতে হচ্ছে। তো এই যে কমিউনিকেট বললাম, এটা কমিউনিকেট হবে না, কমিউনিকেট। কমিউনিকেট, সি কে আমরা খ বলবো। হ্যাঁ, এগুলো আমরা ধীরে ধীরে দেখবো, অনেক আইটেম দেখাবো। আমরা ডাব্লু বলি, আমাদের ছেলে মেয়েদেরকে স্কুল কলেজে প্রাইমারিতে কিন্ডার গার্ডেনে দেখছি টিচাররা শিখায় ডাব্লু, কিন্তু না, এটা ফনিটিক্স এর ক্লাস যদি কেউ ভালোভাবে করে, ফনিমস, তখন এই ডাব্লু কে বলা হচ্ছে ডাব্লিউ। ডাব্লিউ। হুম, এটা একটু মনে রাখবো আমরা। আচ্ছা, আমাকে কি শুনতে পাচ্ছেন ভালোভাবে? প্লিজ একটু বলবেন। শুনতে পাচ্ছি। আচ্ছা, কোনো সমস্যা হলে বলবেন, আমি সেটা আবার করার, সমাধান করার চেষ্টা করব। তো বলা হচ্ছে যেগুলো আমাদের বেশি মনে রাখতে হবে, এমন 9টি লেটারকে আমরা সঠিকভাবে একটু উচ্চারণ করব। এই 9টা লেটারকে আমাদেরকে বেশি করে মনে রাখতে হবে। এই 9টা লেটার যদি সঠিকভাবে উচ্চারণ করা যায়, তাহলে দেখেন নেটিভ ইংলিশ স্পিকার, অর্থাৎ যারা খোদ ইংরেজিতে কথা বলে, তাদের মতো করে আমাদের ইংরেজি ভাষাটা কিন্তু শোনাবে। আপনি বাঙালি হন, আপনি আফ্রিকান হন, যাই হন, এই 9টা লেটার বা ইংলিশ অ্যাকসেন্ট যদি সঠিকভাবে বলা যায়, মনে হবে কি যে আপনিও একজন ওই দেশীয় নেটিভ স্পিকার। তো এর জন্য আমাদেরকে টাং টুইস্টার প্র্যাকটিস করতে হবে। দেখবেন আমরা যখন গান শিখি, হ্যাঁ, সারেগামা পা শিখতে হয়, আগে স্বরলিপি শিখতে হয়, আমি একটা সময় গান শিখতাম। তো ওইখানে কিন্তু ঠাট শিখতে হয়, টিচার এসে প্রথমে রেওয়াজ করায় আমাদের গলার ভিতরে। আমাদের স্বরতন্ত্রী বা আমাদের যে বাকযন্ত্র, এখানে অনেক রকমের জড়তা থাকে, ময়লা পড়ে থাকে। তো যখন আপনি প্র্যাকটিস করবেন, তখন কিন্তু ওই যে জড়তার যে জায়গাটা, ওইটা কেটে যায়, ওটা পরিষ্কার হয়ে যায়। কেন হয়? কারণ ওই রেওয়াজ করতে হয় ভোরবেলায় উঠে বা বিকেল বেলায় বা যখন আপনি সময় পান। তো আমাদের এই টাং টুইস্টার প্র্যাকটিস করলে আমাদের জড়তা কেটে যায়। টাং মানে হচ্ছে জিহ্বা। তো এই জিহ্বার প্র্যাকটিসটা কিভাবে করতে হয়, আমরা কয়েকটা সেন্টেন্স একটু দেখবো। টাং টুইস্টার প্র্যাকটিস উইথ দিস লেটার্স। এই লেটার গুলো দিয়ে আমরা টাং টুইস্টার প্র্যাকটিস করব। এটা একদিন না, প্রতিদিন করতে হবে। একটা সেন্টেন্সকে 5 বার, 10 বার, 20 বার করে বলতে হবে। দেখেন এখানে একটা সেন্টেন্স আমি লিখেছি, পিটার পাইপার পিকড এ পিক অফ পিকেলড পেপারস। এই সেন্টেন্সটা আমি পি কে প এর মতো বলেছি। আসলে কি প হবে? আমি একটু আগে দেখিয়েছি, পি কে আমরা ফ উচ্চারণ করব, ফ। ফ। হুম বাংলা ব্যাকরণে, আমরা 9-10-এ পড়েছিলাম অল্প প্রাণ ধ্বনি, মহাপ্রাণ ধ্বনি, ঘোষ ধ্বনি, অঘোষ ধ্বনি। হ্যাঁ, এখানেও সেই বিষয়টা কাজে লাগবে। একটা বলতে গেলে পি, পি কে আমরা ফ বলবো, প, ফ, ব, ভ। একটা অল্প প্রাণ ধ্বনি, একটা মহাপ্রাণ ধ্বনি, বাংলা ব্যাকরণগত বিষয়, যাই হোক। তো এখানে আমরা পি কে ফ বলবো, পি কে আমরা কি উচ্চারণ করব? ফ বলবো, তবেই কিন্তু আমাদের উচ্চারণটা সঠিক হবে। কেমন? এটা একটু দেখাই। বলা হচ্ছে পিটার পাইপার পিকড আ পিক অফ পিকেল পেপারস, কিন্তু এটা আমরা ফ দিয়ে উচ্চারণ করি, ফ। কেমন আসে? ফিটার ফাইপার, ফাইপার, পাইপার না, ফাইপার, ফিটার ফাইপার, ফিকটা। এ কে আ বলবো, ডিকশনারিতে দেখবেন এ কে আ লেখা রয়েছে, অয় জপলা আকার। ফিটার ফাইপার ফিকড আ ফিক অফ পিকেলড পেপারস, পেপারস। হ্যাঁ, তাহলে আমরা একটু দ্রুত যদি বলি নেটিভ স্পিকারদের মতো করে, ফিটার ফাইফার ফিকটা ফিক অফ ফিকেল ফেইপার্স, ফিটার ফাইফার ফিকটা ফিক অফ ফিকেল ফেইপার্স, ফিকার ফাইফার ফিকটা ফিক অফ ফিকেল ফেইপার্স। এটা আপনি আমার সঙ্গে বা রেকর্ডটা আমি দিয়ে দিব, এটা দেখে দেখে কয়েকবার করে একটু উচ্চারণ করবেন, দেখবেন আপনাদের কথাটাও ঠিক ওদের মতো শোনাবে। পি কে শুধু জাস্ট প না বলে আমরা ফ বলবো। আমার পড়ানোটা কি বোঝা যাচ্ছে? কোনো সমস্যা হলে কাইন্ডলি একটু বলবেন। আচ্ছা, কোন রকমের কোনো সমস্যা হলে আমাকে একটু ইনফর্ম করবেন, আমি একবার না 10 বার বোঝাতে রাজি। আচ্ছা, তো বলছে যে পিক পকেটিং, সেকেন্ড সেন্টেন্সটা আমরা একটু দেখবো। এটা বলছে পিক পকেটিং, হ্যাঁ, মানে পাবলিক, মানে সে পিক পকেটিং মানে হচ্ছে পকেট মার। পিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট, গণপরিবহনে পকেট মার পোর্ট্রেটস আ পেইনফুল পিকচার। অর্থাৎ ঢাকাতে বা বিভিন্ন বিভাগীয় শহরে, আমরা খুলনাতে রয়েছি, দেখবেন গণপরিবহন উঠলে পকেট মার হয়ে যায় মাঝে মাঝে। আমি একবার ঢাকায় গিয়েছিলাম, পিছনে হাত দিয়ে দেখি আমার মানি ব্যাগ নাই। তো এটা হচ্ছে পিক পকেটিং বলে। pickpocketing in public transport portrays a painful picture। তো এইটাকে আমরা প এর জায়গায় ফ বলবো। কেমন শোনায় একটু দেখি। pickpocketing in public transport portrays a painful picture। পিকচার, এই রটাকে আমরা যদি ব্রিটিশ অ্যাকসেন্টে বলি, এটা আমরা পিকচার না বলে পিকচা, পিকচা। তাহলে টোটাল উচ্চারণটা কেমন হয়? pickpocketing in public transport portrays a painful picture।
আবার একটু দ্রুত বলি, ফিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট portrays a painful picture. Peter Piper picked a flick of fickle papers. Pick pocketing in public transport portrays a painful picture. এইভাবে একটা সেন্টেন্স আপনি 10 বার করে পড়বেন। ধীরে ধীরে আপনি ফোনে রেকর্ড করে করে নিজের কথাগুলো আবার নিজে শুনবেন। যেখানে ভুল হবে এখানে কেটে দিয়ে আবার বলবেন। অধ্যবসায়ী হতে হবে, ইউ হ্যাভ টু বি পার্সিভারেন্স। হ্যাঁ, এইভাবে বারবার যখন প্র্যাকটিস করবেন, উইদিন আ শর্ট টাইম ইউ উইল বি আ ফ্লুয়েন্ট স্পিকার, আই থিঙ্ক অ্যান্ড আই বিলিভ ইট। অল্প সময়ের ভিতরে ফ্লুয়েন্ট স্পিকার হওয়া যায় যদি গোছানো পদ্ধতি। দেখেন, আমরা ছোটবেলা থেকে, আমি বলি, অনলাইনে শত শত হাজার হাজার স্টুডেন্টদেরকে পড়ানো হয়, পড়াই, রাতে দিনে অনেকগুলো ব্যাচ থাকে। তো একটা মেইন বিষয়, ভাষাটা শিখাতে এসে একটা বিষয় উপলব্ধি করছি, আমরা ছোটবেলা থেকে অনেক ভুল নিয়মের ভিতরে বড় হয়েছি, যার কারণে আমরা ভাষাটা শিখতে পারিনি। আমার সঙ্গে কি একমত হতে পারবেন? হ্যাঁ, অবশ্যই। কারণ দেখেন, এই যে পিটার পাইপার, আমরা সারা জীবন আমাদের হাই স্কুল প্রাইমারি কলেজের টিচাররা প কে প বলেছে, কিন্তু এখন পড়াতে এসে, ফোনেটিক্স পড়াতে এসে ফনিমস পড়ে দেখলাম আসলে প কে ফ বলতে হয়। এম আই রাইট? ইয়েস। তো আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে, স্টুডেন্ট, আমরা বিভিন্ন জায়গায় অলিম্পিয়াড করতে যাই, সোহাগ স্যার এবং আমি, ঢাকা শহরে বা বাংলাদেশের বিভিন্ন জায়গায়, তখন আমি এই বিষয়টা খুব ভালো করে টিচার বা স্টুডেন্টদেরকে বোঝাতে চাই যে আমরা ভুল নয়, এখন থেকে সঠিক শিখবো। কারণ এই ভাষাটা যে কত গুরুত্বপূর্ণ, আপনি আমেরিকায় গিয়েছেন, অনেকে কানাডা থেকে ক্লাস করে, পৃথিবীর প্রায় 35টা থেকে 40টা স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকে, এই ভাষাটা শিখাই। তো সবাই একটা কথাই বলে যে স্যার, বাংলাদেশ থেকে কেউ বিমানে ওঠার আগে ভাষাটা যেন খুব ভালো করে শেখে। কুয়েত থেকে একজন গত রাতে ভর্তি হয়েছে, তো সে ওখানে একটা ফার্মে, কৃষি ফার্মে কাজ করে। তো বলছে যে স্যার, আসলে আমি এই ল্যাঙ্গুয়েজটাতে খুবই দুর্বল। আমি যে টাকা স্যালারি পাই, আমি যদি ভাষাটা আরো ভালো করে জানতাম, নেটিভ, মানে তাকে পৃথিবীর বিভিন্ন দেশের লোকের সাথে কাজ করতে হয়, অনেক ধরনের লোকজন, তবে সবাই সেখানে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করে, ইংলিশ। তো সে ভাষাটা ভালো পারে না, এই জন্য তার স্যালারিটা অনেক কম। তার মনের ভিতরে একটা বেদনা যে আমি যদি ভাষাটা জানতাম, আমি হয়তো আরো বেশি রিয়েল, আরো বেশি কুয়েতি দিনার বলে, হ্যাঁ, সব থেকে বেশি মূল্য হচ্ছে কুয়েতি দিনারের। তো আসলে ভাষাটা জানে না, এই জন্য কতটা আফসোস। কাতার, দুবাই, বাহরাইন, অস্ট্রেলিয়া, ওমান, সিঙ্গাপুর, অনেক দেশ থেকে ক্লাস করে প্রবাসী বাঙালি যারা। তো আসলে ভাষাটা খুব ভালোভাবে যে শিখবে, তার জন্য অনেক প্লাস পয়েন্ট। বর্তমান সময়ে একটা কথা বলা হয়ে থাকে, দেখবেন, স্মার্ট সিটিজেন, হ্যাঁ, ইন্টারন্যাশনাল সিটিজেন। অনেকেই বাংলাদেশে, অনেক ছেলে বুয়েট থেকে পড়ে আমেরিকাতে গিয়ে বিভিন্ন ইউনিভার্সিটিতে টিচারি করছে, অধ্যাপক হচ্ছে। তো বুয়েটে পড়তে গেলে নিশ্চয়ই ইংলিশে বেশ ভালো থাকা লাগে, ইংলিশ ভালো জানে তারা। এজন্য কিন্তু তারা পৃথিবীর বিভিন্ন দেশে, নট অনলি আমেরিকা বাট অলসো আদার কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, দে আর বিং সেটেলড ইজিলি, তারা সহজে সেটেল হচ্ছে। আমার এক মামা রয়েছে, উনি আমেরিকার কেনটাকিতে বর্তমান পিএইচডি করতেছে, আমাদের খুলনা ইউনিভার্সিটিতে পড়তো। এটা কিভাবে সম্ভব? শুধুমাত্র ল্যাঙ্গুয়েজটা ভালো জানে সেই জন্য। তো আসলে ল্যাঙ্গুয়েজটা খুবই সহজে শেখা যায়। আমি সেই পদ্ধতিগুলো আপনাদেরকে দেখাবো, আশা করি খুব ভালো লাগবে, এবং সহজে অল্প সময়ের ভিতরে আমরা এই ভাষাটা শিখে এই ভাষাটাতে কথা বলতে পারবো এবং আমাদের মনের আশা পূর্ণ করতে পারবো। এম আই রাইট? ইয়েস। আচ্ছা, কোনো সমস্যা হলে আমাকে একটু মন খোলা ভাবে বলবেন, টিচারের সঙ্গে ফ্রি হতে হয়। হ্যাঁ, একটা আমি জায়গায় পড়েছিলাম যে জীবনে 3টা জায়গায় লজ্জা করতে নেই। একটা হচ্ছে টিচারের সাথে পড়া বুঝে নেওয়ার সময়, আরেকটা হচ্ছে খাওয়ার টেবিলে বসে, আরেকটা হচ্ছে ডাক্তারের কাছে গিয়ে নিজের রোগের বর্ণনাটা দেওয়ার সময়। এই 3টা জায়গায় লজ্জা করলে কিন্তু ঠকে যেতে হয়। যতবার আপনি না বুঝবেন ততবার আমি বুঝাবো। আমার দায়িত্ব হচ্ছে পড়ানো, আমার পেশা এবং আমার নেশা হচ্ছে এটা। আমি এটা যতবার না বুঝবেন আমাকে শুধু একটু বলবেন যে এই জায়গাটাতে আমি বুঝতে পারিনি। আর ইউ ওকে? ইয়েস। তো আমাকে আরেকটু হেল্প করবেন প্লিজ। আমি তো আমার মতো করে এতক্ষণ কথা বললাম, এখন আপনাদের সমস্যা বা আপনার যে কোন জায়গাটাতে ল্যাঙ্গুয়েজটা আমি কিভাবে পড়ালে ভালো হয়, আজকে প্রথম ইসে আমাকে একটু দিক নির্দেশনা দিবেন। আমি টেন্স থেকে শুরু করব, নাকি আমি যেভাবে পড়াচ্ছি আমার মতো করে করব, বা আপনাদের কোনো যদি মনের কথা থাকে প্লিজ আমাকে একটু বলবেন, তাহলে আমার পড়াতে অনেক সুবিধা হবে। এবং আমি, প্রিভিয়াস ক্লাস সম্পর্কে মানে কিছু মানে প্রশ্ন ছিল আর কি। আচ্ছা আচ্ছা, অবশ্যই বলতে পারেন, খুব মন খোলা ভাবে বলবেন। ওটা হুম। মানে এখন এই ক্লাসগুলি মানে আমার মনে হয় যে ক্লাস শুরু করার আগে জাস্ট একটু সময় যে প্রিভিয়াস ক্লাসে আমাদের কোনো মানে সমস্যা প্রশ্ন আছে আছে, কিনা, হ্যাঁ হ্যাঁ, ওকে সমস্যা ওকে। আছে কি, এটা সুন্দর সেটা একটা একটু পয়েন্ট, হ্যাঁ হ্যাঁ। তারপরে পরবর্তীতে আমরা ক্লাস শুরু করলে মনে হয়। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ, সুন্দর একটা পয়েন্ট। আর কোনো কিছু বলবেন? আমি এটা আসলে ভুলেই গিয়েছিলাম, কারণ গত ক্লাসের আমি কি কি পড়িয়েছি তার ফিডব্যাক নিতে হয়, হ্যাঁ, তাহলে বেশি ভালো হয়। হুম 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 হুম, একদমই। কন্ডাক্ট করতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
বলি নাই। আচ্ছা আচ্ছা, যাই হোক, তবে এই জন্য আমি আপনাকে ফ্লোর দিয়েছি কিছু বলার জন্য, তো ভালো লাগলো। কিন্তু আজকে আমি যেটা পড়াচ্ছি এটা আগামী ক্লাসে আমি কিন্তু আবার এখান থেকে একটু রিপিট করবো, আমি কি কি পড়ালাম একটু ফিডব্যাক নিব, তারপর আমি নতুন করে শুরু করব। তো আজকের ক্লাসটা এইভাবে করাই। নেক্সট ক্লাস থেকে আমি যে হোমওয়ার্ক দিব, আমার ক্লাসের শেষে প্রত্যেকদিন অল্প অল্প করে কিছু হোমওয়ার্ক দিব, এই হোমওয়ার্কটা আমি আবার ক্লাসেই রেডি করাই দিব। আর নেক্সট ক্লাসে এই হোমওয়ার্ক থেকে আমি একটু ছোট করে এক্সাম নিব, মৌখিক বা ইসে, ঠিক আছে? এইভাবে আমরা এগোবো। আচ্ছা, যেমন আপনি আজকে ক্লাস নিতেছেন, তো এই সোহাগ স্যার কি মানে আপনাকে অ্যাপয়েন্ট করে তারপরে ক্লাস নেন না কিভাবে, মানে এটা স্যার একটু বিজি আছে, তো স্যারও নিবে, আপনাদের ক্লাসগুলো নিবে আর আমি হচ্ছে নিব। স্যারও এখানে থাকবে, আমি বেসিক ক্লাসগুলো মূলত নিব। বেসিকের অন্তত 15 থেকে 20টা ক্লাস আমি নিচ্ছি। এই ক্লাসগুলো একটু মন দিয়ে দেখবেন, তখন অ্যাডভান্স ক্লাসগুলো আপনাদের জন্য অনেক সহজ হবে। না, ওই যে মানে টাইমটার কথা আর ও কি, টাইম, মানে হ্যাঁ, টাইমটা হচ্ছে কি, আজকে তো সম্ভবত স্যার একটু বাহিরে ছিল, হয়তো ওই বিষয়ে বুঝতে পারেনি। আপনার টাইমটা আমাকে এক্সাক্ট একটু জানিয়ে দিবেন, আমি সেই টাইমে ক্লাসটা শুরু করব। এটা হচ্ছে বাংলাদেশ টাইমে সম্ভবত 11টা মনে হয়, আপনাদের ওখানে রাত 10টা নাকি? হ্যাঁ, কলকাতা 10টা না। আমি বলতেছি তাও এটা কি মানে, যেমন আপনি কি মানে জব করেন না, আপনি কি ফ্রি থাকেন না? হ্যাঁ হ্যাঁ, আমি দিনের বেলায় ফ্রি থাকি, আমি হচ্ছে ল্যাঙ্গুয়েজটা, আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করে এখন স্যারের সঙ্গে এই ল্যাঙ্গুয়েজটা নিয়ে কাজ করছি, আমি দিনের বেলায় ফ্রি থাকি, রাতেও আমার অনেকগুলো ব্যাচ থাকে তো। একটা মানে ক্লাস শুরু হওয়ার কথা হচ্ছে যেমন 10টা আর কি, হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশ টাইম হচ্ছে সকাল 11টা। বাংলাদেশ টাইমটাই বলি, সেটাই বেস্ট হবে, কারণ আমেরিকার টাইমের সাথে আপনার সাথে মিলবে না, মানে হ্যাঁ, এক এক ঘন্টা ডিফারেন্স থাকে, মানে ঠিক বিপরীতের থেকে 1 ঘন্টা কম থাকে আপনাদের। ওটা না, এই যে মানে জাস্ট 11টা থেকে 12টা মনে হয় ক্লাস মানে হওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ, তা আমি সেইভাবেই নিব আগামী ক্লাস থেকে। আপনার এটা রুটিনটা কি হচ্ছে, আরেকটু যেমন আর্লি করা যায় কিনা? হ্যাঁ, আর্লি করলে আমার ভালো হয়, আপনি 9টায় করতে পারবেন বাংলাদেশ টাইম, 9টা বা 10টা? বাংলাদেশ টাইম 9টায়। 10টা, বাংলাদেশ time মানে জাস্ট আমরা তো 11টায় বলছি, এটা যদি মানে 10:30টায়, 10:30, 10:30 মানে 12টার ভিতরে মোটামুটি শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাবে, আপনারও তো আবার অফিস থাকে বা ঘুমাতে আমরা হয়। হুম 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 এখানে অনেক বেশি, হুম হুম রাত হুম। 1টা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য আমি বলতেছি যে যদি 10:30-তে স্টার্ট করেন, এটা সব থেকে ভালো হয়। মানে অন টাইম যেটাকে বলে আর কি, বুঝতে পারছি, 10:30 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 10:30। অন টাইম এবং ইন টাইম। যেহেতু আজকে সোহাগ স্যার বললো যে একটু আগে নক করার জন্য, আমি দেখা গেল 15 মিনিটস বিফোর মানে আমি কল দিব অথবা হ্যাঁ, কিউট, ক্লিন বলি, প্লিজ ক্লিন দ্য টেবল, ক্লিন দ্য টেবিল, নো, এটা ক্লিন, 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 হ্যাঁ। তারপর কারেক্ট, ক্রিটিক্যাল, কেয়ারফুল, আমরা কেয়ারফুল বলি, আসলে এটা হবে কেয়ারফুল, কেয়ারফুল। ক্লোজড, ক্লোজড, কল, কুল, ক্যাশ, কিংডম, কি, কিস, কিডনি, কিডনি, কিক, হ্যাঁ। তারপর কিপ, কোয়ারেল, কুইক, কুইজ, কোয়াট, কুইল্ট, আমরা বলি কুইল্ট, কুইল্ট মানে লেপ, শীতকালে লেপ গায়ে দিই, নো, কুইল্ট, কুইল্ট, হ্যাঁ। তো আমরা এইভাবে যদি প্র্যাকটিস করি, কি মনে হয় আমরা কি পারবো? আমরা যদি ওই যে বললেন কন্ট্রেশন, কন্ট্রাশন বা যেটাকে আমরা সংক্ষিপ্ত হয় অ্যাব্রিভিয়েশন অনেক সময় বলি, এইগুলা দিয়ে যদি আমরা কথা বলি, ইজ নট ওরা কিন্তু সংক্ষেপে বলে, ইজেন্ট, ডাজ নট, ডাজেন্ট, হ্যাঁ। আমরা অনেক সময় বড় করে বলি, সময় দেখার প্রয়োজন হলে হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর রস, ওরা সংক্ষেপে বলে টাইম প্লিজ, টাইম প্লিজ। এইভাবে আমেরিকা থেকে অনেকেই এই মুহূর্তে আমার কাছে ক্লাস করছে। তো আসলে আমি বুঝতে বুঝতে, শুনতে শুনতে আমি মানে অনেকটা রপ্ত করে ফেলছি। তো মেইনলি বিষয়টা হচ্ছে ওরা খুব শর্ট ফর্ম ব্যবহার করে, আমাদের এই শর্ট ফর্মটা দেখতে হবে, শুনতে হবে। কনজাংশন হুম এন্ড অ্যানাদার হুম হচ্ছে স্ট্রেস এন্ড ইন্টোনেশন, হুম হুম, যেটা আমরা ইন্টোনেশন, ইয়েস, হুম হুম মানে বইয়ের ভিতরে ছিল, হুম মানে স্ট্রেস এন্ড ইন্টোনেশন, কিন্তু এটা আমরা কোনোদিন আমরা টিচারদের কখনো দেখি নাই পড়াইতে, আমরা তো পড়ি নাই, কিন্তু এখানে এই স্ট্রেস এন্ড ইন্টোনেশন এন্ড কন্ট্রাকশন এটা হচ্ছে মেইন ব্যারিয়ার যারা ফরেন মানে বাইরের থেকে আমার এই আমেরিকাতে আসে। কারণ হচ্ছে যেমন একটা কথা আছে, যেমন আই ক্যান ডু ইট, হুম এখন ক্যান হুম, মানে এটা আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি। হুম কিন্তু আমরা পড়তেছি কি আই ক্যান ডু ইট, কিন্তু হুম এখানে যেটা বলে হুম আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট মানে ডু ইট বলতে আমি কাজটা করতে পারি। হুম আবার যদি বলি যে আমি কাজটা করতে পারবো না, তাহলে বলবে আই ক্যান ডু ইট, হুম মানে ক্যান এই জায়গায় তারা স্ট্রেস দিতেছে। হুম যখন আমি পারি না বলতেছে আই ক্যান ডু ইট, হুম। মানে এ পারবে না। মানে আর ক্যান যদি নটটা, ওই ক্যান নটটাকে ওখানে ওরা স্ট্রেস দিয়ে দিচ্ছে, আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট, হ্যাঁ। যখন হুম তুমি আই ক্যান ডু ইট, হুম তখন বলবো যে আমি কাজটা পারি না। আর হুম যখন বলবো আই ক্যান ডু ইট, হুম
মানে টু এর উপরে যখন স্ট্রেসটা দিতে হুম হয় হুম তখন হুম, বলে যে একটা পার্ট। একদমই ঠিক। হুম স্ট্রেস এন্ড ইন্টোনেশন, হুম কন্ট্রাকশন, হুম এই মানে বিষয়গুলি হুম আমরা যারা বাংলাদেশে থাকি তারা তো এগুলি জানিই না। এবং হুম এটা যদি এখানে না বলা যায় একটা কথা, মানে ল্যাঙ্গুয়েজের ওই যে কালকে মানে নেক্সট প্রিভিয়াস ক্লাসে হুম সোহাগ স্যার পড়াইতেছিল যে একটা সেন্টেন্সের তিনটা জিনিস থাকে, মানে একটা হচ্ছে আকাঙ্ক্ষা, যোগ্যতা, হুম। আর একটা হচ্ছে আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। হুম যে আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতার সাথে আরেকটা জিনিস আমি যেটা বলি আর কি, হুম যে আন্ডারস্ট্যান্ডিং। হুম এখন হচ্ছে যে একজনের একটা মানে আমি একটা কথা মানে সেন্টেন্স বললাম, হুম, সেই সেন্টেন্সটা যদি মানে অপোজিট পার্সনে যদি বুঝতে না পারে তাহলে কিন্তু ল্যাঙ্গুয়েজ হইল না। হইল না। হুম এই বুঝার জন্য ওই যে আমাদের যে প্রোনাউন্সিয়েশন যে প্রবলেমটা, হুম আমাদের যে প্রোনাউন্সিয়েশন, আমরা ওই যে একটা কথা বললে হুম সেকেন্ড টাইম আবার বলতে হয়, তারা মানে জাস্ট মানে রিপিট করতে হয়। হুম কারণ তারা ওই যে আমরা যে যে অ্যাকসেন্টে কথাটা বলি হুম এই অ্যাকসেন্টে তারা কিন্তু এইভাবে বলে না। হুম যেমন আমরা যেমন কিউট বলতেছি কিন্তু তারা তো কিউট বল মানে তারা বুঝবে না কিছু, হুম তারা কিউট বলতে হবে। যখন কিউট বলবো তখন স্যার বুঝবে। হুম এখন এই যে মানে এই প্রবলেম গুলি যারা মানে আমরা এতদিন হয়তো লেখাপড়া করছি সর্বোচ্চ, কিন্তু হুম আমরা তো কখনো এটা বলি না, হুম ল্যাঙ্গুয়েজ ইংলিশটা পড়ি না। এই জন্য আমাদের এখানে অনেক মানে অনেক সমস্যায় পড়তে হচ্ছে। ঠিক ঠিক। এখন তবে এই দেখেন সমস্যা বিষয়টা, কাম করার জন্য এইটা আর কি বিষয়টা হচ্ছে কি এইখানে দুইটা দুই রকম হয়ে গেছে। মনে করেন আমি অনেক ডাক্তারকে দেখেছি তারা সাধারণ জাস্ট ওই এমবিবিএস বিসিএস করেই তারা কোনো জায়গায় রুগী দেখতে 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 সার্জারি ডাক্তার মনে করেন, সে অপারেশন কাটাছেড়া করে। তো তার কিন্তু বেশি ডিগ্রি নাই, কিন্তু সে সারা জীবন ওইটা করতে করতে এত বেশি এক্সপার্ট হয়ে গিয়েছে। একজন ডাক্তার মনে করেন সার্জারিতে সে এমডি করেছে, এফসিপিএস পার্ট 1 পার্ট 2 শেষ করেও কিন্তু এই ডাক্তারের ধারে কাছেও আসতে পারে না, কারণ এই ডাক্তারের রয়েছে প্র্যাকটিক্যাল জ্ঞান, আর প্র্যাকটিক্যাল। আরেকজনের রয়েছে খাতা কলমের জ্ঞান। এখন এইখানে আমাদেরকে এই প্র্যাকটিক্যালের জ্ঞানটায় আসতে হবে। এই যে স্ট্রেচের একটা কথা বলেন, এটা ইন্টোনেশন বলে, আমাদের ক্লাস 5 এর বইতে বর্তমানে রয়েছে ফলিং ইন্টোনেশন, রাইজিং ইন্টোনেশন। অনেক বই আছে কিন্তু এটা কখনো টিচাররাও এটা বলে না, মানে পড়ায় না, অথবা মানে যারা স্টুডেন্ট তারা তো এটা নিয়ে কোনো চিন্তাই করে না। কিন্তু এখন দুইটা এই বিষয় দেখেন, আমাদের দেশের টিচার যারা হাই স্কুল কলেজের, আমি কাউকে দোষারোপ করছি না, কিন্তু একটা বিষয় বলতে চাই যে এই টিচার গুলা ভালো ওয়েল ট্রেইনড না, এরা সুপ্রশিক্ষিত না। এবং এই যে ইন্টোনেশন বা আমি দেখেন যতটা অনেক দেশের স্টুডেন্ট পড়াতে পড়াতে, সোহাগ স্যার আমরা, আপনি একটা আজকে বললেন যে স্যার আমেরিকাতে এইভাবে কথা বলে, অস্ট্রেলিয়া থেকে কালকে একজন বললো যে স্যার এখানে এইভাবে কথা বলে, এটা শুনতে শুনতে 10 জনের 10টা কথা শুনতে আমাদের মাথায় কিন্তু এটা অভিজ্ঞতাটা চলে আসে যে আমেরিকাতে কিভাবে কথা বলে, ইউকে তে কিভাবে কথা বলে, হ্যাঁ ইউকের অ্যাকসেন্টটা কেমন, এটা কিন্তু আমরা এখন বুঝে গেছি। হ্যাঁ তো মানে হুম আমেরিকা, অস্ট্রেলিয়া, হুম ইউকে, হুম মানে টোটালি অ্যাকসেন্ট ডিফারেন্ট। হুম, অবশ্যই। এখন হুম আমাদের দেশে যেমন হুম যেমন আপনি আছেন খুলনা, হুম খুলনা এরিয়া। হুম হুম এখন খুলনা এরিয়াকে একটা বাংলা কথা মানে একটা হুম সেন্টেন্স যেভাবে বলবে, হুম, চিটাগাং গেলে অন্যভাবে বলবে, মানে অবশ্যই। গেলে অন্যভাবে বলবে, হুম আবার দেখা হুম গেলো আমাদের ময়মনসিংহ আসলে আবার অন্যভাবে বলবে। হুম হুম কিন্তু আমাদের তো এখানে আমরা যখন আমেরিকা আইসা করছি এখন তো তারা ওইভাবে তারা অ্যাকসেন্টে কথা বলতেছে কিন্তু আমরা তো ওই বুঝতেছি না। হুম আর হুম যদি আমরা না বুঝি হুম তাহলে তো তার সাথে কমিউনিকেট করা কঠিন হয়ে যাবে। হুম হুম হুম। ঠিক ঠিক, একদমই ঠিক, বাস্তব কথা এটাই আর কি। বলেছেন। তবে দেখেন আমি আশা করি আমি আমার মতো করে একটু পড়াই, এবং আমি প্রত্যেকদিন যে পড়াগুলো দিব অল্প অল্প করে একটু রেডি করে রাখবেন, আর আপনার পাশে আপনার মানে ওয়াইফ বা দিদি আমি যাই বলি, আশা করি দুজনেই ভালোভাবে ইয়ে করতে পারবেন, এবং আমাকে একটু হেল্প করবেন। আমি অ্যাকসেন্ট গুলা বা আমি ইন্টোনেশন গুলাও দেখাবো, গ্রামার গুলাও থাকবে, স্পিকিংটাও প্র্যাকটিস করাবো। সব মিলে আশা করি আমাদের ক্লাসটা খুব এনজয়েবল হবে। পড়াটা আমাদেরকে আনন্দের সাথে নিতে হবে, আমি যদি একঘেয়েমি কথা বলে যাই আসলে এর ভিতরে কিন্তু ভালো লাগবে না। আপনাদের কাছ থেকেও শুনবো, আমিও বলবো, গিভ অ্যান্ড টেক সিস্টেমে আমাদেরকে এগোতে হবে। দুনিয়াটা চলে কিন্তু এটার উপরে, গিভ অ্যান্ড টেক। আমি পড়া দিচ্ছি, আমি গিভ করছি, আমি পরবর্তী ক্লাসে এটা আবার টেক করব, আমি শুনবো, হ্যাঁ। এইভাবে কিন্তু আমি প্র্যাকটিস, আমি যেমন আগামী ক্লাসের জন্য আমি এখনই একটা পড়া দিয়ে রাখি। একটু চেষ্টা করবেন বলার জন্য, ইন্ট্রোডিউস ইউর সেলফ, অর্থাৎ ইংলিশে একটু প্রেজেন্টেশন দিতে হবে। ইন্ট্রোডিউস ইউর সেলফ অর্থাৎ নিজের বর্ণনাটা দিতে হবে। দেখবেন আপনি কোথাও ওখানে ভাইবা দিতে গিয়েছেন, বা বিশেষ করে বাংলাদেশের কথা বলি, সেখানে আমাদেরকে কিন্তু অনেক চাকরির পরীক্ষায় দেখেছি, বিশেষ করে এখন সব পরীক্ষায় কিন্তু ইংলিশে ভাইভাতে ফেস করতে হয়। তো এখানে কিন্তু বলা হচ্ছে যে ভাইবা বোর্ডে ঢুকলেই, বর্তমান দেখেছি আমি মাঝে একটা জবের পরীক্ষা দিয়েছিলাম, তো ঢোকার সাথে সাথে বললো প্লিজ টেক ইউর সিট অ্যান্ড ইন্ট্রোডিউস ইউর সেলফ ইন ইংলিশ উইদিন আ শর্ট সেন্টেন্স, হ্যাঁ উইদিন আ শর্ট টাইম। তো
তখন আমি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বললাম, স্যাররাও খুব খুশি হলো। তো আসলে এই যে নিজের বর্ণনা দেওয়া, ইন্ট্রোডিউস ইউর সেলফ, নিজের বর্ণনাটা দিতে আমরা অনেকে কিন্তু এটা পারি না। তো কথা বলাটা শুরু করারও কিন্তু একটা টেকনিক রয়েছে। কেমনে শুরু করব? আমরা যদি সকাল বেলায় হয় আমরা তখন গুড মর্নিং বলবো, যদি বিকাল বেলায় হয় গুড আফটারনুন এভরিওয়ান। হ্যাঁ, ভাই বা বোর্ডে যারা রয়েছে গুড আফটারনুন আর গুড গুড মর্নিং এভরিওয়ান, হাউ আর ইউ। দিস ইজ, এখানে নামটা বলতে হবে। বা আপনি কারোর সামনে কথা বলছেন তখন বলবেন দিস ইজ করিম, দিস ইজ সুমন, দিস ইজ রিনা। First, I would like to thanks my honorable moderator for giving me such a chance to say a few words about the selected topic in front of you. আপনাকে একটা টপিক দিয়ে দিচ্ছি আজকে, যে ইন্ট্রোডিউস ইউরসেলফ। এখানে বলবেন ফর দ্য সিলেক্টেড টপিক, the today's topic is introduce myself or introduce yourself or I am introducing myself, dear audience or dear teachers। এটা বলে আপনি বডি অফ দ্য লেটার বা বডি অফ দ্য প্যারাগ্রাফ সেটা শুরু করবেন। এবার কয়েকটা সেন্টেন্স আমি বললাম, বলার পর আমি শেষ কথাটা বলবো। শেষ কথা কেমনে বলতে পারি? That's all about me. Thank you very much for your kind attention. Stay well. See you next. আমি জাস্ট এতটুকু বলতে শেষ করতে পারি। দ্যাটস অল অ্যাবাউট মি। আমার তরফ থেকে এ পর্যন্ত এইটুক। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। মনোযোগ দিয়ে শোনার জন্য ধন্যবাদ। স্টে ওয়েল, সবাই ভালো থাকবেন। সি ইউ নেক্সট। হ্যাঁ, যদি মুসলিম হয় তারা বলবে আসসালামু আলাইকুম, আমরা বলবো নমস্কার, গুড বাই। তো দেখেন কথা বলাটা, এই যে ইন্ট্রোডিউস ইউর সেলফ, হ্যাঁ, এই সেন্টেন্সটা আমরা এখন একটু পড়ে ফেলি কিভাবে একটা ইন্ট্রোডিউস ইউর সেলফ করা যায়, একটা বর্ণনা কিভাবে দেওয়া যায়। এটা একটু পড়বেন প্লিজ কাইন্ডলি, যা যা আছে এটা পড়লেও একটা বর্ণনা আমরা পাবো। একটু পড়বেন। এখানে মুসলিম রীতিতে আমরা লিখেছি আসসালামু আলাইকুম, গুড মর্নিং ইউ অল। ওকে। আর সঙ্গে সঙ্গে আপনার ওয়াইফকেও একটু সুযোগ দিবেন। হ্যাঁ, সবাই দুজনে একটু কথা বলবেন, তাহলে আমার পক্ষে অনেক সুবিধা হবে। একজন শুনবো একজন শুনবো না, এটা হবে না। প্রত্যেকে আমরা কথা বলবো। তো আপনি পড়েন, তার পরবর্তী দিদিকে সুযোগ দিবেন। হ্যাঁ, পড়ুন। Good morning, you all. Well, I am glad to introduce myself. My name is সৈকত, Chaitanya. সৈকত, বা আপনি আপনার নামটা বলবেন। হ্যাঁ। হুম। This is Mr. Shoikat. হুম। Oh, my name is Shoikat or this is Mr. Shoikat? Okay, সৈকত, হ্যাঁ, যে কোনো একটা বললে হচ্ছে। আম 25 ইয়ার্স ওল্ড। 25 years old, হুম। Bangladeshi by birth. হুম। My home district is Bagerhat. হুম। At present, I am living at Dhaka. হুম। I am student. I am having my undergraduate program from City University in English language and literature. I am doing my bachelor degree in English language at City University. I am from Muslim middle class family. Our family consists of 7 members. My parent and I have lovely 4 brothers and only 1 sister. My father is a businessman and my mother is a housewife. I am married, single. My favorite sports are football and cricket. My favorite color are black and white. I am interested in মিডিয়া। মিডিয়া। My future plan is to be a teacher. My future plan is to be a teacher. That's all about me. Thank you for patient hearing. থ্যাংক ইউ ফর প্যাশেন্স হেয়ারিং। প্যাশেন্স, হ্যাঁ, ধৈর্য সহকারে শোনার জন্য সবাইকে ধন্যবাদ। অনেক ভালো পড়েছেন, থ্যাংক ইউ। এখন এইটা আমরা আরো কুইক পড়বো। কুইক কেন পড়বো? কারণ ওই যে প্রথমে বলেছি, এই ইংরেজি ভাষাটা এটা হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। ওরা দেখবেন খুব দ্রুত কথা বলে। হ্যাঁ, ওরা কিন্তু আমাদের মতো স্লো ভেবে ভেবে বলে না। তো যাই হোক, এখানে এইটা নিজের বর্ণনাটা দিতে হবে। আপনি রিয়েল নেম বলতে হবে, কোথা থেকে আপনি গিয়েছেন, এখন কি করছেন, আপনার প্রিয় রং কি, প্রিয় খেলা কি, প্রিয় খাবার কি, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি আমরা কিন্তু বর্ণনা করতে পারবো। মাই ফিউচার প্ল্যান ইজ টু বি আ টিচার। টিচার, হ্যাঁ, এটা ব্রিটিশ অ্যাকসেন্টে কিন্তু টিচার। দ্যাটস অল অ্যাবাউট মি। থ্যাংক ইউ ফর প্যাশন শেয়ারিং। এখানে আরো একটা প্রেজেন্টেশন দিয়েছি, ইউর ডেইলি অ্যাক্টিভিটিস। আপনি সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি করেন এখানে কিন্তু সাজিয়েছি আমাদের মতো করে। এই কথাটা আপনার মতো করে বলতে হবে। আপনি সকাল কয়টায় ঘুম থেকে ওঠেন, আপনি প্রার্থনা করেন কিনা, আপনি কখন স্নান করেন, কখন খাবার খান, কখন অফিসে যান, অফিস থেকে কখন ফেরেন, রিয়েল হিস্ট্রিটা এখানে তুলে ধরতে হবে। এটা হচ্ছে আমাদের অন নাম্বার। নাম্বার অন হচ্ছে একটা হোমওয়ার্ক থাকলো। এটা আগামী ক্লাসের জন্য। এখান থেকে আমি কিন্তু প্রথমে এই পড়াটা নিব। আর আরেকটা ব্যাপার হচ্ছে, দেখেন এই যে বলেছিলাম ক্লাসের শুরুতে, কথা বলতে গেলে আমাদের এই কনজুগেশন অফ ভার্ব, ভার্ব ফর্মটা পড়তে হবে। কারণ আপনি যখন বলছেন আমি স্কুলে যাই, আই গো টু স্কুল, আই গো টু অফিস, আই গো টু ইউনিভার্সিটি, আই গো টু মার্কেট,
যখন বলবেন আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল, আই ওয়েন্ট টু মার্কেট, আই ওয়েন্ট টু অফিস, হ্যাঁ, কিন্তু যখন বলা হবে আমি স্কুলে গিয়েছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তখন কিন্তু এই ভি থ্রি ফর্ম ব্যবহার করতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, যে কোনো পারফেক্টে এই ভি থ্রি ব্যবহার করতে হয়। আমি স্কুলে গিয়েছি, আই হ্যাভ গন টু স্কুল, আমি কাজটি করেছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি অঙ্কটি করেছি, আই হ্যাভ ডান দ্য সাম, আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। তাহলে ভি থ্রি অংশ যদি আমার পূর্ব থেকে জানা না থাকে, বাক্যটা কি করা যাবে? মোটেই যাবে না। of course not. তাহলে আমাদেরকে এই কনজুগেশন অফ ভার্ব, ওই যে বললাম না, আমি তরকারি রান্না করব, এখন আমি কি কাঁচকলা দিয়ে রান্না করব না কাঁকরোল নাকি পুঁই শাক, তো আগে তো সেইগুলো কেটে কুটে নিয়ে গুছিয়ে মাছগুলো নিয়ে আমাকে বসতে হবে, আমার জল প্রয়োজন, জিরা হলুদ সব নিয়ে তারপরে আমাকে রান্না শুরু করতে হবে। তো আমাকে এই ইনগ্রিডিয়েন্টস গুলো, উপাদানগুলো আগে চিনতে হবে। সাবজেক্ট সোহাগ স্যার যেভাবে পড়িয়েছিল আমি ঠিক সেভাবেই ক্লাসটা নিব, হ্যাঁ। আমাকে ইনগ্রিডিয়েন্টস, উপাদানগুলো, একটা দ্রব্য কি কি দিয়ে তৈরি, প্যাকেটের গায়ে দেখবেন লেখা থাকে ইংলিশে। তো এখানে আমাকে সেইগুলো সাবজেক্ট চিনতে হবে, ভার্ব চিনতে হবে, অবজেক্ট চিনতে হবে, কমপ্লিমেন্ট চিনতে হবে, এগুলা দিয়ে তারপর আমাদেরকে বাক্য তৈরি করতে হবে। এখানে আমি স্কুলে যাই, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই না, আই ডোন্ট গো টু স্কুল, আমি কি স্কুলে যাই, আমি কি স্কুলে যাই, কি হবে, ডু আই গো টু স্কুল, ডু আই গো টু স্কুল। এখানে ডুটা কি? এই ডুটা হচ্ছে অক্সিলারি ভার্ব, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কে প্রশ্নবোধক করতে গেলে ডু বা ডাজ ব্যবহার করতে হয়। এখন কথা থেকে যায় কোথায় ডু আসবে আর কোথায় ডাজ আসবে। এইসব কিন্তু আমরা ক্লাসের ভিতরে সব ভালোভাবে ইনস অ্যান্ড আউটস খুঁটিনাটি সব আমরা দেখব, যদি সেভাবে সময় থাকে, আপনাদের সময় থাকে, আমিও সেইভাবে রুটিন অনুসারে 3 দিন করে ক্লাস নিব। আশা করি এই ল্যাঙ্গুয়েজটা শুধু শিখলে হবে না, এটা এমন ভাবে শিখতে হবে, আপনার ঘরে যদি সন্তান থেকে থাকে, নেক্সট জেনারেশন আপনাদের ছেলে মেয়ে, তাদেরকেও শিখাতে হবে। তারা যখন স্কুলে পড়ছে ইংলিশ মিডিয়ামে, বাসায় আসলেও তাদেরকে শিখাইতে হবে, বুঝাইতে হবে। অর্থাৎ এই ভাষাটা শিখলে একটা সম্পদ অর্জন করার মতো। ঢাকা শহরে আপনি একটা ফ্ল্যাট কিনলেন, একটা বাড়ি কিনলেন, একটা স্বর্ণের অলংকার কিনলেন, এটা কিন্তু আপনার একটা সম্পদ হয়ে থাকবে। আজকে আপনি 1 ভরি সোনার একটা অলংকার কিনবেন, 5 বছর পরে ওইটার দাম ডাবল হয়ে যাবে। ভাষাটা শিখে রাখবেন। এটা কিন্তু একটা, আমি প্রত্যেকটা ব্যাচে, আমার বড় বড় যে ব্যাচ গুলো, আমি এটা বলে থাকি, যারা এখানে ক্লাস করছেন শুধু আপনার জন্য এটা সম্পদ না, আপনি শিখবেন, আপনার নেক্সট জেনারেশনকে, আপনার ছেলে মেয়ে, নাতি নাতনি, তাদেরকেও শিখাতে পারবেন। এবং দেখেন এখন কিন্তু ইন্টারন্যাশনাল যুগ। এখন আপনি আমেরিকায় কি দিয়ে ভাত খাচ্ছেন সকালে, আমার আত্মীয়রাও 2-3 জন আমেরিকায় থাকে, ভিডিও কলে তাদের সঙ্গে কথা হয়। এখন কিন্তু ওয়ান ওয়ার্ল্ড ওয়ান ভিলেজ, এক বিশ্ব এক গ্রাম, মনে হচ্ছে একই গ্রামে আমরা যখন বসবাস করি। এখনো কিন্তু ইন্টারনেটের যুগ। তো এই নেটিজেন বা এই ইন্টারনেটের যুগে এসে ভাষাটা, এই নেটের যুগে এসে প্রধান যোগাযোগের কমিউনিকেশন স্কিল বাড়ানোর জন্য ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে। এখন কিন্তু বাংলাদেশি অনেক ছেলেরা আপওয়ার্ক, ফাইবারে, মার্কেট প্লেসে কাজ করছে, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে, বাসায় বসে, ঘরে বসে, প্রত্যন্ত অঞ্চলে বসেও অনেকে ডলার ইনকাম করতেছে। তো অনেকেও হ্যাঁ, কিন্তু, ফ্রিল্যান্সিং এর মাধ্যমে অনেক। হ্যাঁ, কাজ করতেছে। বাংলাদেশি অনেক ছেলে পেলে তারা আমাদের কাছে পড়ে, অনেকে আছে কাজ পাচ্ছে, কাজ ধরে রাখতে পারতেছে না, বায়ার কি বলতিছে সে কিচ্ছু বুঝতেছে না। তখন আমাদের দ্বারস্থ হচ্ছে যে স্যার ইংলিশটা শিখাই দেন, আমি যদি ইংলিশ পারি আমি ওই কাজটা লুফে নিতে পারবো। হুম। এই জন্য ভাষাটা খুবই জরুরি। আমি মনে করি এখন এই ল্যাঙ্গুয়েজটা আমরা বিভিন্ন স্কুল কলেজে গিয়ে এখন ক্যাম্পেইন করি, ফ্রিতে আমরা তাদেরকে উপদেশ দেই, তাদেরকে আমরা হাতে পায়ে ধরে বুঝাই যে সময় আছে, এখনো আপনারা ভাষাটা শিখেন। এই কিছুদিন আগেও সোহাগ স্যার আর আমি ঢাকায় গিয়েছিলাম, শ্রীনগর, মুন্সিগঞ্জ, ওখানে একটা স্কুলে 1200 স্টুডেন্টদের সামনে আমরা 1 সপ্তাহ ব্যাপী একটা ইংলিশের অলিম্পিয়াড, একটা সেমিনার করেছিলাম। তো আসলে ভাষাটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন আপনি যদি এই যে অ্যাকসেন্ট বা ফনিমস বা এই যা কিছু একটু ভালোভাবে জানতেন, আপনার কাঙ্ক্ষিত জায়গাটা, কাঙ্ক্ষিত জবটা দ্রুত হয়ে যেত। আমেরিকাতে একটা নিয়ম রয়েছে, ওখানে ড্রাইভিংটা বাধ্যতামূলক, কম্পিউটার জানা কিন্তু খুবই জরুরি। হ্যাঁ, এই বিষয়গুলো যদি না জানা হয় তাহলে সে কিন্তু কথা বলতে পারে না। এই বিষয়গুলো আসলে খুবই ইম্পর্ট্যান্ট, এইগুলো জানলে আমরা কথা বলতে পারি। হ্যাঁ, আমাদের এই ফনিমস বা ফনিটিক্স, এই জন্য সময় থাকতে এগুলো শিখতে হবে। আপনি আমেরিকায় গিয়েছেন, দেখেন অনেকে অস্ট্রেলিয়া, পৃথিবীর অনেক দেশে, বাংলাদেশ থেকে প্রায় 1 কোটি লোক থাকে সারা বিশ্বে, মানে মধ্যপ্রাচ্যে বেশি থাকে, মিডিল ইস্টে। তো সবাই আমাদের কাছে পড়ার সময় বলে, দুঃখ প্রকাশ করে যে স্যার যদি একটু ভালোভাবে ভাষাটা শিখে আসতাম। এই গত রাতে ওই যে বললাম না, কুয়েত থেকে একজন ভর্তি হয়েছে, তা সে মানে খুব একেবারে কেঁদে দেওয়ার মতো বলতেছে যে স্যার যদি ইংলিশটা ভালো পারতাম, আমাকে সারা দিন বাইরে রৌদ্রে পুড়ে কাজ করতে হয়, আমি একটা অফিসিয়াল জব করতে পারতাম যদি আমি ইংরেজি ভালোভাবে পারতাম। বিষয়টা হুম। কিন্তু সত্য, হ্যাঁ। তো আসলে ভাষাটা আপনার এখন অবশ্যই পারবেন, সময় আছে, বয়সও আছে, সুযোগ আছে।
লেগে থাকবেন এই ভাষাটার সঙ্গে, আমাদের সঙ্গে। আশা করি দ্রুত সময়ের ভিতরে এখন তো আপনাদের অনেক রাত হয়ে গেছে মনে হয়, আমি ওরা অনেক জিনিস দেখাতে চাচ্ছিলাম, কিন্তু এটা আগামী ক্লাসে দেখাবো। হ্যাঁ, আমি টেন্স থেকে শুরু করব, একেবারে মা থেকে শুরু করব। টেন্সটা ভালো না পারলে কিন্তু ল্যাঙ্গুয়েজটা শেখা যায় না। আমি এই শীটটা সামনে এনে রেখেছিলাম, বাট আজকে সময় স্বল্পতার কারণে একটু দেখাই, টেন্সটা শুরু করি। টেন্স হচ্ছে একেবারে প্রাণ। ভাষাটা শিখতে গেলে সর্বপ্রথম দরকার হচ্ছে টেন্স। এই যে দেখেন, বেসিক কনসেপ্ট অফ টেন্স। হুম, এই যে জায়গাটা, বেসিক কনসেপ্ট অ্যাবাউট টেন্স অ্যান্ড টেন্স, বলছে কোনো কাজ শেষ হওয়ার সময়কে টেন্স বা কাল বল। আমি ক্লাসটা শুরু করেছি প্রায় 1 ঘন্টা আগে শুরু করেছিলাম, এই সময়টা কিন্তু অতীতে চলে গেছে, তাই না? এটা পাস্ট হয়ে গেছে। আমি অলরেডি এখনো কথা বলেই যাচ্ছি, এটা প্রেজেন্ট। আর আমি এখনো ক্লাসটা শেষ করে পারিনি, সময়টা এখনো অনাগত, এসে পারিনি, আসবে। 10 মিনিট পর ক্লাসটা শেষ করব, এটা ফিউচার টেন্স। তিনটা টেন্সে আমরা তিনটা কালে আমরা কাজ সমাপ্ত করি। প্রেজেন্ট টেন্স বর্তমান কাল, পাস্ট টেন্স অতীতকাল, আর ফিউচার টেন্স হচ্ছে ভবিষ্যৎকাল। তো এই তিনটা কালের আবার প্রত্যেকটা 4 ভাই করে রয়েছে। প্রেজেন্ট টেন্স হচ্ছে 4 প্রকার: প্রেজেন্ট ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এগুলো নিশ্চয়ই মনে আছে, তারপরও আমি এগুলো একবার রিপিট করে যাব আপনাদের সুবিধার্থে। প্রেজেন্ট ইনডেফিনিট সাধারণ বর্তমান কাল, প্রেজেন্ট কন্টিনিউয়াস চলমান বর্তমান কাল, প্রেজেন্ট পারফেক্ট পুরাঘটিত বর্তমান কাল, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পুরাঘটিত ঘটমান বর্তমান কাল। আমি 1 ঘন্টা ধরে মাছ ধরছি, সে 2 ঘন্টা ধরে বই পড়ছে, তারা 5 ঘন্টা ধরে ফুটবল খেলছে, এগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি একটা যদি বাক্য বলি, যদি এখানে বললাম যে আমি একটি চিঠি লিখি, আই রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখি, বলেন তো এর কন্টিনিউয়াস টেন্স কি হয়? আই অ্যাম। I am writing a letter. ধন্যবাদ। এর পারফেক্ট কি হবে? I have written a আই হ্যাভ letter. রিটেন এ লেটার। এর পারফেক্ট কন্টিনিউয়াস কি হয়? I have been writing a letter. ইয়েস, আই হ্যাভ বিন রাইটিং আ লেটার। ওখানে সময়ের উল্লেখ করতে হবে, ফর অ্যান আওয়ার, ফর 15 মিনিটস, ফর 2 আওয়ার্স। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বড় চিহ্ন এখানে সিন্স বা ফর থাকে এবং সময়ের উল্লেখ থাকে। কি থাকে বলেন? সময়ের উল্লেখ থাকে, সময়ের since উল্লেখ ফর থাকে। হ্যাঁ, আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, আমি 2 ঘন্টা ধরে ফুটবল খেলছি, আমি 15 মিনিট ধরে অঙ্কটি করিতেছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যা থাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও তাই থাকে, শুধু এখানে সময়ের উল্লেখটা থাকে। কিসের উল্লেখ থাকে? সময়ের উল্লেখ থাকে। পাস্ট টেন্সেও ঠিক তাই। আমি একটা চিঠি লিখেছিলাম, গতকাল হতে পারে, 1 মাস আগে হতে পারে, 1 বছর আগে হতে পারে, তাই না? আমি একটা চিঠি লিখেছিলাম। আর এর পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে আমি একটা চিঠি লিখিতেছিলাম। কি হবে? আমি একটা চিঠি লিখছিলাম, বা যদি সাধু ভাষায় বলি লিখিতেছিলাম, সাধু এবং চলিত। আমি একটা চিঠি লিখিতেছিলাম, আই ওয়াজ রাইটিং আ লেটার, আই ওয়াজ রাইটিং আ লেটার। আর এটা পাস্ট পারফেক্টে যদি বলি আমি একটা চিঠি লিখেছিলাম, এটাও পাস্ট ইনডেফিনিটের মতো বাংলাটা শোনাবে, কিন্তু এখানে হ্যাড ব্যবহার করে করা যায়। আই হ্যাড রিটেন আ লেটার, আই হ্যাড রিটেন এ লেটার। এটা আবার বিফোর আফটার দিয়েও করা যায়। বাবা বাড়ি আসার আগে আমি একটা চিঠি লিখেছিলাম, বাবা বাড়ি আসার পর আমি একটা চিঠি লিখেছিলাম, বিফোর আফটার দিয়ে করা যায়। আবার সিম্পল পাস্ট পারফেক্ট দিয়ে করা যায়, আই হ্যাড রিটেন এ লেটার, আই হ্যাড ইটেন রাইস, আই হ্যাড বট আ মোবাইল ফোন। আর আরেকটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আমি 1 ঘন্টা ধরে একটা চিঠি লিখছিলাম, আই হ্যাড বিন রাইটিং আ লেটার বিফোর ফর 1 আওয়ার সিন্স মর্নিং। সিন্স কোথায় বসে, ফর কোথায় বসে, এগুলো দেখাবো। টেন্সের ক্লাসটা সব, টেন্সটা ভালোভাবে জানলে, ওই যে বললো না ভাই, একটু আগে কথা বললো যে যেমন ইসে আপনার ওই সাঁতার না জানলে বা অল্প সাঁতার জানলে যেমন সমস্যা হয়, আমাদেরকে ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে টেন্সটা আগে খুব ভালোভাবে শিখতে হবে, টেন্সে যেন কোনো সমস্যা না থাকে। আমি একটা বাক্য বললাম, সেকেন্ডের ভিতরে এটা আপনার মাথায় আনতে হবে যে এটা এই টেন্স। বলেন তো, সে একটা চিঠি লিখতে থাকবে বা লিখবে, লিখতে থাকবে, এটা কোন টেন্সের ভিতরে পড়ে? হি উইল বি রাইটিং আ লেটার। Future continuous. থ্যাংক ইউ, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এটার ফিউচার পারফেক্ট কি হয়? have been. হ্যাভ বিন না, হি উইল হ্যাভ রিটেন এ লেটার। হি উইল হ্যাভ রিটেন এ লেটার। সে একটা চিঠি লিখে থাকবে, সে একটা চিঠি লিখে থাকবে, সে বাজারে গিয়ে থাকবে, আমি খাবারটা কিনে থাকবো, আমি অফিসে গিয়ে থাকবো। একটা স্ট্রাকচার শিখিয়ে দিলে ইনস্ট্যান্টলি ওইটা দিয়ে অনেকগুলো বাক্য বলবেন, দেখুন ওইটা ক্লিয়ার হয়ে গেছে। একটা হচ্ছে ফ্লাকচুয়েশন, একটা একটু আমাদের ক্লামজিনেস থাকে, জড়তা। আমরা জড়তা রাখবো না, প্রত্যেকটা বিষয় আমরা খুব ভালোভাবে শিখবো, পরবর্তীতে নেক্সট জেনারেশনকেও আমরা শিখাতে পারবো। আমি অনেকেই দেখেন আমাদের ব্যাচে পড়ে পড়ে তারা আবার কোচিং সেন্টার খুলতেছে, তারা শিখাচ্ছে, খুব ভালো লাগে তখন।
এক মাস আগেও মাদারীপুর থেকে একটা ছেলে ফোন দিয়ে বলছিল যে স্যার আপনাদের কাছে পড়ে আমি এখন মাদারীপুর শহরে একটা কোচিং দাঁড় করিয়েছি। তো আসলে ভালোভাবে শিখলে ভাষাটা এটা একটা সম্পদ হিসাবে কাজ করে। দেশে বসেও ইউটিউবে অনেক ভিডিও দেখবেন, ইউটিউবে সার্চ দিবেন, দেখবেন বাংলাদেশি টিচারদের ইংলিশের অনেক ভিডিও। অনেক টিচার আছে জানেন ঢাকা শহরে পড়িয়ে শুধু টিউশনই করিয়ে অনলাইন অফলাইনে মাসে 10 লাখ 20 লাখ 30 লাখ 50 লক্ষ টাকাও আয় করতেছে, এমন টিচারেরও সন্ধান আমরা জানি। তাদের প্ল্যাটফর্মটা অনেক বড়, সেখানে অনেক টিচার রাখা আছে। রাহাত স্যার আছে দেখবেন, লিমন, হ্যাঁ, সোহাগ স্যারও এখন এরকম বড় পর্যায়ে চলে গেছে। আমাদের বই আছে, হ্যাঁ, সোহাগ স্যারের বই লিখেছি স্পিক ইংলিশ উইথ সোনামু। এই বইটা আপনাদেরকে পিডিএফ দিব, এখান থেকে পড়বেন। জ্ঞানকে ভালোবাসতে হবে, জ্ঞানের সঙ্গে থাকতে হবে, তথ্যের সঙ্গে থাকতে হবে। ভাষাটাকে আপনি সবসময় মনে প্রাণে ওয়াক ইন ইংলিশ, ড্রিম ইন ইংলিশ, স্লিপ ইন ইংলিশ, হাঁটার সময় ইংরেজিতে কথা বলবেন, ঘুমানোর সময় কথা বলবেন, রান্না করতেছেন রান্নাঘরে কিচেনে বলবেন নাও আই এম কুকিং, হ্যাঁ, আফটার কুকিং আই উইল ইট রাইস, দেন আই উইল গো টু অফিস, আফটার কামিং ব্যাক ফ্রম অফিস আই উইল ইউজ ফেসবুক, আই উইল ইউজ ইউটিউব। এভাবে কথা বলতে হবে, নিজের সঙ্গে নিজে কথা বলতে হবে। নিজের ভিতরে আরো সুযোগ আছে, আপনারা দুজন কথা বলবেন দুজনের সঙ্গে, এটা একটা সুবর্ণ সুযোগ আমি মনে করি। এইভাবে একটা সময় দেখবেন 2 থেকে 3 মাস একটু একটা মানে প্রতিজ্ঞা করেন, আই হ্যাভ টু লার্ন ইংলিশ, আই মাস্ট লার্ন ইংলিশ উইদিন আ শর্ট টাইম। মনে মনে প্রতিজ্ঞা করতে হবে। মানুষ পারে না, দেয়ার ইজ নাথিং উইদাউট ইফোর্টস, দেয়ার ইজ নাথিং উইদাউট ইফোর্টস। চেষ্টার অসাধ্য কোনো জিনিস নেই। প্রচেষ্টা, আমরা বলি না ইন্ড, আমার সব ইন্ড হয়ে গেছে, নো। ইন্ডের প্রকৃত মিনিং হচ্ছে ইফোর্ট নেভার ডাইস। প্রচেষ্টাটা কখনো মরে না। মানুষ চেষ্টা করে দেখুন, সেই আমেরিকায় সম্ভবত কোথায় আছে, নিউ ইয়র্কে না জর্জিয়া নাকি টেক্সাস, ক্যালিফোর্নিয়া, থ্যাংক ইউ, ক্যালিফোর্নিয়া থেকে ক্লাস করছেন, আর আমি খুলনা থেকে ক্লাস করাচ্ছি, হাজার হাজার কিলোমিটার দূরে। কিভাবে সম্ভব? বিজ্ঞান। একটা সময় করোনার আগেও কিন্তু, বা আপনি 10 সালে বা যখন ফোন দেশে এসে পারেনি, 2000 সালের কথা চিন্তা করেন, তখন কিন্তু এগুলো আমাদের কাছে স্বপ্নের মতো ছিল, তাই না? স্বপ্ন না, একটা সময় মানুষ কল্পনা, মানুষ মানুষ কল্পনা করতো। দেখেন আমার গ্রাম থেকে একজন আমেরিকায় গিয়েছে 1971 সালে, যুদ্ধের পরপরই চলে গেছিল। তো তার মা বাবারা এখন মরে গিয়েছে, তিনিও এখন শুনলাম মারা গিয়েছে অনেক আগে। ওনার নাম ছিলেন জনাব অরবিন্দ কুমার বিশ্বাস, নিউ ইয়র্কে থাকে, ইঞ্জিনিয়ার। তো আসলে উনি যখন গিয়েছিলেন তখন ওইভাবে দেশে কথা বলতে পারতো না, চিঠি লিখতো বাই এয়ার মেইলে। তখন চিঠি আসতে 2 মাস 3 মাস 6 মাস লেগে যেত। আর এখন এক একটা ফোন কল, শুধু ফোন কল না, ভিডিও কলেও দেখা যাচ্ছে ডিরেক্ট। আমি যদি এখন অন করি আপনাদের দেখতে পাবো, আমাকেও দেখতে পাবেন। হুম। তাহলে এটা কিসের মাধ্যমে সম্ভব? মানুষের সাধনা, সে চেষ্টা, সাধনা, এগুলা থাকলে মানুষ দেখেন গবেষণা করে কত কঠিন কঠিন জিনিস, চাঁদে চলে যাচ্ছে না, মঙ্গল গ্রহে চলে যাচ্ছে। ইলন মাস্কের টেসলা কোম্পানি দেখবেন বৈদ্যুতিক গাড়ি আবিষ্কার করতেছে, তারা পাইফোন তৈরি করেছে, কত রকমের কত কিছু আবিষ্কার করে নিয়ে যাচ্ছে। কিভাবে? রাত দিন গবেষণা করে। তো এই ভাষাটা নিয়ে পড়ে থাকতে হবে, গবেষণা করতে হবে। আমরা কেন পারবো না? সামান্য একটা ইংরেজি ভাষা শেখা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলাদেশের একজন বিখ্যাত লেখক, উনি 17টা ভাষায় কথা বলতে পারতেন, আর আমরা একটা ভাষা কেন পারবো না? ইন্ডিয়ান ডাক্তাররা কিন্তু ইংরেজি, হিন্দি, বাংলা অনেক ভাষা জানে তারা কিন্তু, অনেকে তামিল, অনেকে আঞ্চলিক ভাষা। তো এই ভাষাটা শেখা টোটালি ভারতে যে কোনো মিনিমাম 3টা ল্যাঙ্গুয়েজ জানতে হবে। জানতে হয়, বাংলা, হিন্দি এবং ইংলিশ। হুম। দেখবেন বাংলাদেশ থেকে বিশেষ করে অনেক হুম, বসে হুম। থাকি সমস্যা। শুনেন, আমরা আমরা বাঙালিরা সব থেকে, আমি অনেক দেশের স্টুডেন্ট পড়াতে গিয়ে আমার অভিজ্ঞতা হয়েছে এটা, যে আমরা বাঙালিরা সব থেকে অলস, সব থেকে ফাঁকিবাজ, এবং পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জাতি এই বাঙালি জাতি, আমি মনে করি। কারণ আমি তার অনেক, হ্যাঁ, প্রমাণ, হ্যাঁ হ্যাঁ,